জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতা হারাতেই চাপে ইউনুস, নোবেলজয়ীর বিরুদ্ধে ৪ মামলার ঘোষণা, বাংলাদেশে নতুন রাজনৈতিক ঝড় থাকছে প্রতিবেদনে। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি, খেলা শুরু বাংলাদেশে থাকছে প্রতিবেদনে। হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস থাকছে প্রতিবেদনে। ইউনুস বিদায় নিলেও পদ ছাড়ছেন না উপদেষ্টারা, তলে তলে নতুন ষড়যন্ত্র থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা থাকছে প্রতিবেদনে। উপরওয়ালা এখন আমি, মুফতি আমির হামজার বক্তব্যে ধর্ম অবমাননার অভিযোগ থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষুধাকে পুঁজি করে ধর্ষণ করে যে দলের নেতাকর্মীরা, ফ্যামিলি কার্ড দিতে এসে ফ্যামিলি বানিয়ে দেওয়ার চেষ্টা। এটা রসিকতা না, এটা দিনাজপুরের নবাবগঞ্জে আসলে যা ঘটেছে তার সারসংক্ষেপ। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেন ২৩ ফেব্রুয়ারি দুপুরে নিজের ভাতিজার বাড়িতে ঢুকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ভাতিজার বউকে ধর্ষণের চেষ্টা করেছেন। গ্রামের মানুষ জানেন ৯৫% সত্য বলেও স্বীকার করছেন, কিন্তু মুখ খুলছেন না, কারণ লোকটা এলাকার বড় নেতা। এটাই আসল সমস্যা। ঘটনাটা ধর্ষণ চেষ্টার, কিন্তু যে কাঠামোর ভেতর থেকে এটা সম্ভব হলো, সেই কাঠামোটা বিএনপির তৈরি করা। একটু পরিষ্কার করে বলা দরকার, ফ্যামিলি কার্ড মানে টিসিবির রেশন, মানে চাল, ডাল, তেল, মানে একটা গরিব পরিবারের মাসের বাজার। এই অভাবটাকে, এই ক্ষুধাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন নেতা একটা মেয়েকে কোণঠাসা করার চেষ্টা করেছেন। এর চেয়ে নিকৃষ্ট রাজনৈতিক সংস্কৃতি আর কি হতে পারে? ক্ষমতায় এসে মানুষের পেটের দায়িত্ব নেওয়ার কথা ছিল, তার বদলে পেটের অসহায়ত্বকেই ব্যবহার করা হচ্ছে শরীর কিনতে। সদ্য লন্ডন ফেরত বিএনপি চেয়ারম্যানকে তার দলের নেতাকর্মীরা মাঠে কি করছেন সেটা তিনি জানেন কিনা প্রশ্ন করা যায়, কিন্তু তার না জানাটাও কোনো অজুহাত না। ইকবাল হোসেন শুধু ধর্ষণ চেষ্টার আসামি না, তিনি নিজের স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিকদের সাথে কটূক্তি করেছেন। এত কিছুর পরেও তিনি দলের পদে আছেন। এটা কি বিএনপি চেয়ারম্যানের অজানা, নাকি এটাই বিএনপির স্বাভাবিক চেহারা? বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালের শাসন আমলে উপর যা করেছে সেই ইতিহাস এই দেশের মানুষ ভোলেনি। সেই সময়টায় ধর্ষণ ছিল রাজনৈতিক হাতিয়ার, এলাকা দখলের পদ্ধতি। হাওয়া ভবনের ছায়ায় বসে কিভাবে সন্ত্রাস পরিচালিত হতো সেটা নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট আছে, সাংবাদিকদের লেখা আছে, ভুক্তভোগীদের সাক্ষ্য আছে। সেই দলটাই এখন আবার ক্ষমতার কাছাকাছি, এবং তাদের নেতারা সেই পুরনো অভ্যাসেই ফিরে গেছেন। শুধু পদ্ধতিটা একটু বদলেছে। আগে ভয় দেখানো হতো, এখন ফ্যামিলি কার্ড দেখানো হচ্ছে। আর ১২ই ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটার কথাও এখানে আসে। বড় দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কটের মুখে নিজেরা ভাগ করে নেওয়া একটা ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় বসেছেন তাদের বৈধতার প্রশ্নটা তো আছেই, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো এই অবৈধ বৈধতার আড়ালে কতজন ইকবাল হোসেন এখন মাঠে মাঠে ঘুরছেন, কতজন ফ্যামিলি কার্ড হাতে নিয়ে দরজায় টোকা দিচ্ছেন, কতজন গরিব পরিবারের মেয়ে এখন ভয়ে চুপ করে আছেন কারণ অভিযুক্ত লোকটা দলের নেতা। দলীয় সভায় এজেন্ডায় আসবে বলে বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, এজেন্ডায় আসবে। একটা ধর্ষণ চেষ্টার অভিযোগ এজেন্ডার বিষয়। এই বাক্যটা যখন স্বাভাবিকভাবে বলা যায় তখন বুঝতে হয় দলটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারিককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। পদ্মাপাড়ে নির্বাচন হয়ে গিয়েছে, বিএনপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তার জন্য হাসিনা বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে। পদ্মাপাড়ে অভিযোগ উঠেছে এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়াপুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারিকের এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেফতার না করে। সেই সবুজ সংকেত পাওয়ার পর তারিক জিয়া দেশে ফেরার
ফেরার সিদ্ধান্ত নেন। কোনো কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের ওপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে বালাবদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারতবিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার নেপথ্যে জামায়াতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামায়াত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি অলিখিত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে ফ্যাসিস্টরা জামিন পেয়ে দলীয় কাজে সক্রিয় হলে তাহলে তাদেরকে পুনরায় গ্রেফতার করে শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না। অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না, জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটি যে বৈঠক করেন সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। তবে এই ধরপাকড়ের বিষয়টি আগামী মাসে আরও বেশি করে হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনার নির্দেশ। হাসিনা দলের নেতাকর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বদ্ধপরিকর। প্রশ্ন হল তারেক রহমান কি আওয়ামী লীগকে সেই রাস্তা তৈরি করে দেবে? ক্ষমতা হারাতেই চাপে ইউনূস, নোবেল জয়ের বিরুদ্ধে 4 মামলার ঘোষণা, বাংলাদেশে নতুন রাজনৈতিক ঝড়। বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা বাড়াল নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে ঘিরে নতুন বিতর্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার পর এবার তার বিরুদ্ধে একাধিক মামলার উদ্যোগের ঘোষণা সামনে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজান প্রকাশ্যে জানিয়েছেন, সংবিধান লঙ্ঘন থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে মোট 4টি অভিযোগের ভিত্তিতে ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ওই অধ্যাপক দাবি করেন, ইউনূসের শাসনামলে নেওয়া কিছু সিদ্ধান্ত দেশের সংবিধান ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছে বলে তার অভিযোগ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কিছু চুক্তিকেও আইনি চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন তিনি। তার বক্তব্য, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত। এই মন্তব্য ঘিরেই বিতর্ক আরও তীব্র হয়েছে। অধ্যাপক কারজন আরও জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেও আলাদা মামলা দায়েরের পরিকল্পনা রয়েছে। তার অভিযোগ, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ নষ্ট হলেও প্রশাসনের তরফে যথাসময়ে পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, কেন পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়নি এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা কী ছিল। গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়েও আইনি প্রশ্ন তোলা হয়েছে। অধ্যাপকের দাবি, অধিকাংশ অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং সাংবিধানিক বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও আবার আলোচনায় এসেছে। সরকারি হিসেবে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হলেও পুলিশের একাংশ দাবি করছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বাংলাদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর ওই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সূত্রের খবর, হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংরক্ষিত রাখা হয়েছিল। দীর্ঘদিন তদন্ত এগোয়নি বলে অভিযোগ থাকলেও এখন নতুন করে তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে অতীত প্রশাসনের সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে আইনি পর্যালোচনা শুরু হওয়া অস্বাভাবিক নয়। তবে ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য মামলার ঘোষণা দেশের রাজনীতিকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। খেলা শুরু বাংলাদেশে, হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস।
সময়ের আগেই বাংলাদেশ জানান দিচ্ছেন ঋতুরাজ। হাওয়া আজ সেখানে রঙিন। তারেকের সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই বাংলাদেশে বইতে শুরু করে এক বদলের হাওয়া। যে রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, সেই আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে। কোনো জায়গায় খোলার পর হামলা হলে দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতীদের তারা গ্রেফতার করছে, নেওয়া হচ্ছে আইনানুগ পদক্ষেপ। নওগাঁ, খুলনাসহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। গণমাধ্যম বলছে, বাংলাদেশের ৯টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, নওগাঁ নিয়ে এখনও পর্যন্ত মোটি 10টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের রাজনীতি কি উন্মুক্ত হচ্ছে? আবার অনেকে প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকারের দিয়ে যাওয়া ওই দলের ওপর নিষেধাজ্ঞা এখনও কি বাহাল রয়েছে, নাকি সেগুলি বাতিল হয়ে গিয়েছে? ৯টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল। যেসব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে সেই সব জায়গাগুলি হল নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিবগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দলীয় কার্যালয়। দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন। কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন। মুজিবের প্রতিকৃতিতে দেন মালা। শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে। সোমবার 4 জেলা, রবিবার 6 জেলায় নেতাকর্মীদের উপস্থিতি থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 2024-এর হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক কার্যালয় খোলা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের 80টির বেশি কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলার প্রধান ফটকের কাছে আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে কর্মীরা প্রবেশ করেন, ঘর পরিষ্কার করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা মালা পরান। ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বরগুনা জেলায় দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন দলের কর্মীরা। বুধবার শেরে বাংলায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলেন আওয়ামী লীগের কর্মীরা। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অর্থাৎ কারা আওয়ামী লীগের কার্যালয় খুলছে বা খোলার চেষ্টা করছে তাদের দিকে তারা নজর রাখছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর পঞ্চগড় সদরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের তালা খুলে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। তারা সেখানে স্লোগান দেন। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ খান। তবে পরে ওই অফিসে তালা মারা হয়। ইউনূস বিদায় নিলেও পথ ছাড়ছেন না উপদেষ্টারা। তলে তলে নতুন ষড়যন্ত্র। বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছেন। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু পূর্বতন সরকারের কোনো উপদেষ্টা এখনও শপথে বহাল রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মুস্তাফা সারওয়ার ফারুকী। তিনি এখনও তার পদে বহাল রয়েছেন বলেই খবর। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটির উদ্বোধন করার কথা ছিল 2025-এর 5 অগাস্ট, কিন্তু কাজ এখন শেষ হয়নি। সরকার বিদায় নিলে কি হবে? সারওয়ার ফারুকী এখন সেই কাজের তদারকির দায়িত্ব সামাল দিচ্ছেন। এর জন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করেছেন। সেই কমিটির সদস্য আবার তার পছন্দের লোক। এই প্রকল্প নিয়ে সারওয়ার ফারুকী বেশ তৎপর। উপদেষ্টার দায়িত্ব তিনি ছেড়েছেন ঠিকই। জুলাই স্মৃতি জাদুঘরে তিনি নিয়মিত যাতায়াত করছেন, কাজ তদারকি করছেন। তার কাছের লোকজন নিয়মিত সেখানে যাওয়া আসা করলেও অন্য কাউকে বা পরিচিত কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের সেখানে প্রবেশ নিষেধ। এর জন্য আগের সরকার বরাদ্দ করে গিয়েছে ১১,১৯,৮১,০০০ টাকা। কাজ শেষ হবার দিনও ঠিক হয়ে গিয়েছে। আগামী 5 অগাস্টের মধ্যে জাদুঘরের রূপান্তর কার্যক্রম সমাপ্ত করতে এই জাদুঘরের সিভিল ও ইএম অংশ নির্মাণ কাজ বা সংস্কার কাজ ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়ে গিয়েছেন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। জাদুঘরের ইএম অংশ বলতে ইলেকট্রোমেকানিক্যাল অংশকে বোঝায়। ইউনূস সরকারের বিদায়ের 2 দিন আগে ওই কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্ব বলেই মুস্তাফা সারওয়ার ফারুকী তার দায়িত্ব পালন করে চলেছেন। গণভবনের ভিতরে কী ধরনের কাজ হচ্ছে তা নিয়ে এত গোপনীয়তা বজায় রাখার রহস্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, জাদুঘর নির্মাণে একসঙ্গে এতজন নিয়োগ করা হলো কেন? এই সব কিছুই নেওয়া হয়েছে দ্রুত। এই 96 জনের মধ্যে রয়েছেন ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ 96 জন।
গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানানোর কাজে সরাসরি ক্রয় পদ্ধতিতে যেভাবে প্রায় ১১১ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলেছে, যেভাবে বিদ্যমান আইন ও নীতিমালা এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতির যুক্তিতে কাজ দেওয়া হয়েছে তার স্বচ্ছতা, জবাবদিহির প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। দরপত্র ছাড়া এই ক্রয় প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার প্রশংসনীয় উদ্যোগটি এখন প্রশ্নের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রশ্ন মুস্তাফা সারওয়ার ফারুকীর ভূমিকা নিয়েও। তার সরকারের বিদায় নিশ্চিত সেটা জানার পরেও তিনি কি করে এই ধরনের একটি কমিটি গঠন করলেন, কমিটির প্রধান পদে নিজে আসীন হলেন, আর কেই বা তাকে দিল গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে গড়ে তোলার অনুমতি। জাতীয় স্মৃতি বা স্মারককে এভাবে মুছে ফেলা যায় নাকি? কাহিনী তলিয়ে দেখলে দেখা যাবে সারওয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং ফারুকীর আরও কয়েকজন ঘনিষ্ঠের সংস্থাকে নির্মাণ কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য কোনো রকম দরপত্র প্রকাশ করা হয়নি। কাগজে একাধিক প্রতিষ্ঠান তৈরি করে সেই সব প্রতিষ্ঠানকে এই কাজের বরাত দেওয়া হয়েছে। প্রশ্ন হল, নিয়মিত এই ক্রয়ের জন্য কেন সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করতে হবে? এই কাজের জন্য যে দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলো তা কিসের ভিত্তিতে? কোন যুক্তিতে প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হলো? কার্যাদেশের মূল্য নির্ধারণের ভিত্তিই বাকি। এক্ষেত্রে ব্যয়িত অর্থের ভ্যালু ফর মানি কীভাবে নিশ্চিত হবে? সারওয়ারকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেছেন, আর যারা প্রশ্ন করছেন তারা আহামক। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারিককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি। পদ্মাপাড়ে নির্বাচন হয়ে গিয়েছে, বিএনপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে যাতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় তার জন্য হাসিনা বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু ইউনূস সরকার সেই আবেদনে সাড়া দিতে অস্বীকার করে। পদ্মাপাড়ে অভিযোগ উঠেছে, এই নির্বাচন আসলে একটা সেটিং। আওয়ামী লীগ যাতে কোনোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরতে না পারে তার জন্য পূর্বতন সরকার প্রধান ও বিএনপির মধ্যে একটা সমঝোতা হয়েছে। এই প্রসঙ্গে অনেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ইউনূসের মধ্যে হওয়া বৈঠকের প্রসঙ্গ তুলে ধরছেন প্রবাসে থাকাকালীন জিয়াপুত্রের সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক। তারিকের এই বৈঠকের উদ্দেশ্যই ছিল বাহিনীর সঙ্গে একটা রফা করা, যাতে তিনি দেশে ফিরলে বাহিনী তাকে গ্রেফতার না করে। সেই সবুজ সংকেত পাওয়ার পর তারিক জিয়া দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কোনো প্রান্ত থেকে এটাও বলা হচ্ছে, তারেককে দেশে ফিরতে দেওয়া হয়েছে এই শর্তে যে তিনি আওয়ামী লীগ সুপ্রিমোকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, আওয়ামী লীগের ওপর থেকে তুলে নেবেন নিষেধাজ্ঞা। বাংলাদেশে বালাবদলের পর যে প্রশ্নটি নিয়ে এখন সবথেকে বেশি আলোচনা হচ্ছে তা হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করার পক্ষপাতী নন। হাসিনার আমলে এই বিএনপিকে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমান সেই পথে হাঁটবেন কিনা সেই প্রশ্ন এখন ঘোরাঘুরি করছে। যে ভারতবিরোধী শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার নেপথ্যে জামায়াতের একটা বড় ভূমিকা ছিল। বাংলাদেশে জামায়াত বহু এলাকায় নিজেদের শক্তি বাড়িয়েছে। তারা এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করছে। জুলাই গণহত্যা মামলায় বাংলাদেশের আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। এই অবস্থায় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি একটি অলিখিত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা হয়েছে, ফ্যাসিস্টরা জামিন পেয়ে দলীয় কাজে সক্রিয় হলে তাহলে তাদেরকে পুনরায় গ্রেফতার করে শোন অ্যারেস্ট দেখাতে হবে। এই ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকেই বোঝানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে আওয়ামী লীগের যেসব নেতারা বিভিন্ন জেলে আটক রয়েছেন তারা জামিন পেতে চাইলে মুচলেকা দিতে হবে যে তারা আগামী দিনে কোনোভাবেই সক্রিয় রাজনীতিতে অংশ নেবে না, অর্থাৎ জামিন পাওয়ার পরে আওয়ামী লীগের ঝান্ডা ধরা যাবে না,
জয় বাংলা বলা যাবে না। এদের সবাই যে কোনো না কোনো দুর্নীতিতে জড়িত এমনটা নয়। সংখ্যাগরিষ্ঠই আওয়ামী লীগের হয়ে পথে নেমেছিলেন, করেছিলেন সভা। হাসিনা দিল্লি থেকে সম্প্রতি ওয়ার্কিং কমিটি যে বৈঠক করেন, সেই বৈঠকে তিনি দলের নেতাকর্মীদের মাঠে নামার পাশাপাশি জেলে আটক নেতাদের জামিনের বিষয়টিও নিশ্চিত করার কথা বলেছেন। তবে এই ধরপাকড়ের বিষয়টি আগামী মাসে আরও বেশি করে হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনার নির্দেশ। হাসিনা দলের নেতাকর্মীদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে বদ্ধপরিকর। প্রশ্ন হল, তারেক রহমান কি আওয়ামী লীগকে সেই রাস্তা তৈরি করে দেবে?